হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি সবাইকে। আজকের বিষয়ের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা পালন হয়েছে এবং ব্রঙ্কসের পার্কক্রেস্টার বাংলা বাজার মসজিদে ঈদের জামাত পড়েছেন মেয়র মামদানি। বাংলাদেশে শুরু হয়েছে ঈদের নামাজ। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব যে এখানে কীভাবে ঈদ অনুষ্ঠিত হলো। আজকে আমরা আলোচনা করব ট্রাম্পের সাথে প্রেসিডেন্সিয়াল বিতর্কে জো বাইডেনের হতাশাজনক দুর্বল কর্মক্ষমতা নিয়ে জিল বাইডেনের বিস্ফোরক তথ্য। আমার মনে হচ্ছিল বাইডেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এখনই মারা যাবেন। এইরকম একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন সিবিএস টেলিভিশনকে। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের পক্ষে ওমানের অবস্থান, দেশটিকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী মাস থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। $160 থেকে ক্রুড অয়েলের দাম $89 নেমেছে বলে খবর বেরিয়েছে। ট্রাম্পের রাজনৈতিক বিপর্যয়ের শুরু, টেক্সাসের নির্বাচনী ফলাফল এবং ডেমোক্রেটিক শিবিরে উচ্ছ্বাস। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি রাজ্য। এছাড়া আরেকটি বাংলাদেশের মজার খবর হচ্ছে যে ট্রাম্পের ছবিকে অনুসরণ করে যে একটি গরু বানানো হয়েছিল সেই গরু বিক্রি হয় নাই। সেই গরুটি সরকার নিজেই কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটি আমরা জানতে পেরেছি। আমি জানি না, হয়তো নাজমুল হাসান ডিটেলস আরও বলবেন। যাই হোক, এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম সিদ্দিক কুকর এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, ঈদ মোবারক। ঈদ মুবারক। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আগে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প গরুর কথাটি বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প গরুটি বেশ উচ্চ মূল্যে বিক্রি হয়েছিল, একজন ক্রয় করেছিল এবং সারা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল এই গরুটির নাম দেওয়ার কারণে। এবং পরবর্তীতে সরকার যাতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের, কারণ কেউ যদি কান কথা শোনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে যে তোমার নামে বাংলাদেশে কোরবানি হয়ে গেছে গরু, এতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এবং সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এই গরুটি আর কোরবানি দেওয়া যায় নাই। আমাদের ইব্রাহিম চৌধুরী খোকনের মান সম্মান অনেক রক্ষা পেয়েছে। হ্যাঁ, তার কারণ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিতে হয় নাই। যে গরু যারা লালন পালন করেন তারা আদর করে কালো মানিক, লাল মানিক এগুলো রাখেন। কোন একজন তার আদরের মানুষ সারা বিশ্বে ট্রাম্পের নামে এটা সাজিয়েছেন। এখন এটা বিরল প্রজাতির গরু এই মনে করেই মানে আমাদের রাষ্ট্রযন্ত্রের একজন গুরুত্বপূর্ণ মানুষ তিনি মনে করেছেন এটা সংরক্ষণ হওয়া দরকার। না, দুই দেশের সম্পর্কের বিপর্যয় এড়াতে এই ধরনের ইতিবাচক জিনিসকে যে মানুষ বা যারা ভালোবেসে এই কালো মালিক লাল মালিকের মতো আদর করে আরেকটা দেশের প্রেসিডেন্টের নামে করেছেন তার প্রিয় প্রাণীকে, তাদের এই বিষয়টা আসুন আমরা ইতিবাচক ভাবে দেখি। অবশ্যই আমরা ইতিবাচক দেখি, তবে এটা তো সারা জীবন সংরক্ষণ করা যাবে না যদি মমি না করা হয় গরুটি মারা গেলে। আলোচনা চলতেই থাকবে, অসুবিধা নাই। বাট এবার আসি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা দিয়ে শুরু করি। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এখনো সন্তুষ্ট নয়। আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি হচ্ছে পর্দার অন্তরালে, পর্দার বাহিরে, সামনে কিছুই বলা যাচ্ছে না। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে, ইরানও আগ্রহী, কিন্তু কোথায় যেন বিষয়টা থেমে যাচ্ছে এবং বারবারই বিলম্বিত হচ্ছে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় সেটাই বোঝা গেল। তিনি ইরান শেষ সম্বল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এটাও বলেছেন এবং জোর দিয়ে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনে তার যুদ্ধ কৌশলের উপর কোনো প্রভাব ফেলবে না। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কনফিডেন্ট যে ইরানে তার ভূমিকা, ইরান যুদ্ধে তার ভূমিকা রিপাবলিকান শিবিরে কোন রকম হতাশা সৃষ্টি করেনি এবং মধ্যবর্তী নির্বাচনেও হতাশ হওয়ার কিছু নেই, এটি কোনো প্রভাব ফেলবে না। এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় বিশ্বাস। তিনি আরো বলেছেন তেহরান সংঘাতের অবসান কথা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী।
এবং তেহরানও খুবই আগ্রহী। তিনি বলেছেন, কিন্তু তিনি আরো যোগ করেন এখন পর্যন্ত তেহরান সেখানে পৌঁছতে পারেনি। যুক্তরাষ্ট্র পৌঁছতে পেরেছে কিনা সেটা অবশ্য তিনি বলেননি। চুক্তি না হলে হামলা পুনরায় শুরু করার ব্যাপারে ওয়াশিংটনের ইচ্ছার কথাও প্রেসিডেন্ট আজ পুনর্ব্যক্ত করেছেন। আর এই মন্তব্যের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে যে একটি খসড়া চুক্তির বিস্তারিত বিবরণ ছিল সেই প্রতিবেদনে, এবং এই প্রতিবেদনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং আহ, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে সেই ইরানিয়ান টেলিভিশনের প্রতিবেদনে। হোয়াইট হাউস এই খসড়াটিকে সম্পূর্ণ বানোয়াট বলে আখ্যা দিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে উভয় পক্ষই একটি চুক্তির দিকে অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল, যদিও যা থেকে ধারণা করা হচ্ছিল যে খুব শীঘ্রই একটি ঘোষণা আসতে পারে, কিন্তু ঘোষণা আসেনি। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব দিল্লিতে থাকাকালীন গত সপ্তাহে বলেছিলেন, আমি যখন আপনাদের সাথে অর্থাৎ সাংবাদিকদের সাথে কথা বলছি তখনও কিন্তু একটি চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে, কিন্তু সেই চুক্তি শেষ পর্যন্ত এখনো হয়নি। কেন এটি বিলম্বিত হচ্ছে সে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। তবে তেহরান শীঘ্রই স্পষ্ট সতর্ক করে জানিয়ে দিয়েছে যে চুক্তিটি আসন্ন নয়, এবং অন্যদিকে ট্রাম্প বলেন যে তিনি তার আলোচকদের একটি চুক্তিতে তাড়াহুড়া না করারও নির্দেশ দিয়েছেন। এগুলি চুক্তির ব্যাপারে এই টানা হেঁচড়া চলছেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি, এবং এটি আরো সময় সাপেক্ষ ব্যাপারই বলে মনে হচ্ছে। এদিকে আজ হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করেন যে একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। আবার তিনি আজকে বলেছেন এটি দ্বার প্রান্তে রয়েছে। সপ্তাহান্তের দিকে তিনি এমনকি ঘোষণাও দেন যে তার প্রশাসন এবং তেহরান নাকি সমঝোতার বিষয়ে বেশিরভাগ আলাপ আলোচনা সম্পন্ন করে ফেলেছে। তারপরেও কিন্তু চুক্তি হয়নি, যদিও আলোচনাগুলো এখনো চূড়ান্ত রূপ পায়নি এবং পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। আবার পরিবর্তন হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এমন একটি সমঝোতা চাইছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, যা হরমুজ প্রণালীকে পুনরায় মুক্ত করে দেবে, সেটি ইরানও চায়, এবং তাকে এমন একটি বিশ্বাসযোগ্য যুক্তি দাঁড় করানোর সুযোগ করে দিবে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে ইরানের পারমাণবিক সক্ষমতা এতটাই হ্রাস পেয়েছে যে এখন বিজয় ঘোষণা করা সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে। এবং এর মধ্য দিয়ে তিনি এমন একটি সংঘাতের অবসান ঘটাতে চান যা রিপাবলিকানদের কাছে রাজনৈতিকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে তাতে ট্রাম্পের সামনে এমন একটি ঝুঁকিও রয়েছে যে তার নিজের বেছে নেওয়া এই যুদ্ধের পরিসমাপ্তি হয়তো শেষমেশ একটি অসন্তোষজনক পরিণতির মাধ্যমেই ঘটবে, সেটাও আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যতটাই আশাবাদ ব্যক্ত করেন না কেন, হতাশার কারণও কিন্তু একেবারে দূর হয়ে যায়নি। গতকাল মঙ্গলবার ইমিগ্রেশন বিচারকদের বাক স্বাধীনতার বিধিনিষেধ সংক্রান্ত বিরোধে ট্রাম্পের পক্ষ নিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিম্ন আদালতের এমন একটি রায় বাতিল করে দিয়েছেন যা এই মামলাটিকে এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছিল, এবং এই প্রশ্ন তুলেছিল যে একজন রিপাবলিকান প্রেসিডেন্ট কর্তৃক ফেডারেল কর্মচারীদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থায় শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করার পর সেই ব্যবস্থাটি আদৌ তার উদ্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করছে কিনা। ফেডারেল আদালতের বিচারকদের বিপরীতে ইমিগ্রেশন আদালতের বিচারকরা হলেন ফেডারেল সরকারের কর্মচারী। তারা ইমিগ্রেশন বিচারক যারা রয়েছেন তারা সবসময় ফেডারেল সরকারের কর্মচারী, ইন্ডিপেন্ডেন্ট কোনো বিচার আদালতের সদস্য তারা নন। তারা এমন একটি নীতির বিরুদ্ধে মামলা করতে চান যা তাদের জনসমক্ষে বক্তব্য প্রদানের অধিকারকে সীমিত করে। এই নীতির সূচনা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, এবং প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বকালীন ডেমোক্রেটিক প্রশাসন আমলেও এটি অব্যাহত রয়েছে। বিচারকদের যুক্তি হচ্ছে এটি মূলত বাক স্বাধীনতা সংক্রান্ত একটি বিষয় যার বিচারিক সুরাহা ফেডারেল আদালতের মাধ্যমে হওয়া উচিত। ট্রাম্প প্রশাসন অবশ্যই এর বিরোধিতা করে জানায় যে বিচারকদের উচিত তাদের এই বিরোধটি ফেডারেল কর্মচারীদের জন্য নির্বাচিত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার মাধ্যমে উপস্থাপন করা। অর্থাৎ ইমিগ্রেশন বিচারপতিদের কোনো বক্তব্য যদি থেকে থাকে কোনো বিচার কাজ সম্পর্কে, সেটি ফেডারেল সরকারের যে বক্তব্য উপস্থাপনের বিষয় রয়েছে তার মাধ্যমে করা উচিত, যা মেরিট সিস্টেমস প্রোটেকশন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সুপ্রিম কোর্ট মূলত পদ্ধতি করার কারণেই এই রায়টি প্রদান করেছে। তবে বিচারপতি ক্লারেন্স থমাস, সুপ্রিম কোর্টের বিচারপতি, এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে বিচার কার্য করছেন সুপ্রিম কোর্টে। সেই ক্লারেন্স থমাস, যার সঙ্গে বিচারপতি অ্যামি কোমি ব্যারেটও
একমত পোষণ করেন যে চতুর্থ ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলস এর তীব্র সমালোচনা করে মন্তব্য করেন যে ওই আদালতটি সমসাময়িক রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ছে। অর্থাৎ ক্লারেন্স থমাস এবং অ্যামিকো ব্যারেট, যারা সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতি, তারা বলেছেন যে ফোর্থ সার্কিট কোর্ট যেটি রয়েছে, অ্যাপিল কোর্ট, সেটি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ছে। মঙ্গলবার আদালতের এই রায়টি এমন এক সময় এলো যখন আদালত স্বাধীন সংস্থাগুলোর প্রধানদের বরখাস্ত করার বিষয়ে ট্রাম্পের ক্ষমতার বৈধতা দিয়ে দায়েরকৃত আরেকটি মামলার বিচারক কার্য পরিচালনা করছে। ধারণা করা হচ্ছে এই মামলা রায়ের প্রভাব মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ডের সদস্যদের বরখাস্ত করার ক্ষমতার উপরও পড়বে। সবশেষ জনমত জরিপে জানা গেল যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষের হার গড়ে 58.3%। প্রেসিডেন্ট হিসেবে যা তার সর্বোচ্চ, সব থেকে বেশি তার নেগেটিভ প্রতিক্রিয়া, অসন্তোষের হার এখন সবচেয়ে বেশি 58.3%। বিভিন্ন জনমত জরিপের নতুন এক গড় হিসেবে এটি সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তুষ্টির হার ছিল 58.3%, যা প্রেসিডেন্ট হিসাবে তার 2 মেয়াদের মধ্যে সর্বোচ্চ। রিপাবলিকানরা রিপাবলিক রিয়েল ক্লিয়ার পলিটিক্স বলে একটি সংস্থা আছে, আরসিপি নামে পরিচিত, এর হিসাবকৃত এই সংখ্যাটি তার অসন্তুষ্টির পূর্ববর্তী রেকর্ড, যেটি ছিল 57.9 ছাড়িয়ে গেছে, 57.9%কেও ছাড়িয়ে গিয়েছে। সর্বশেষ রেকর্ডটি 58.3% এখন তার অসন্তোষের হার। আরসিপির সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট টম ভিভানের মতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হামলার ঘটনার পর এই রেকর্ডটি তৈরি হয়েছিল। অর্থাৎ যে রেকর্ডটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষের হার, সেটি 2021 সালের 6 জানুয়ারি তৈরি হয়েছিল, সেটি ভেঙে গিয়েছে এবার 58.3% এসে। গড়ে অন্তর্ভুক্তি জনমত জরিপগুলো সবই মে মাসে পরিচালিত হয়েছিল এবং এদিকে সোমবার পর্যন্ত প্রেসিডেন্টের গড় অনুমোদন রেটিং ছিল 39.8%। অর্থাৎ তার জব অ্যাপ্রুভাল রেটিং যেটাকে বলা হয়, গত অক্টোবরের শেষ ভাগ থেকে এই 45%-এর নিচে অবস্থান করছে সেটি। অক্টোবরের পরে আর সেটি 45%-এর উপরে উঠেনি তার অ্যাপ্রুভাল রেটিং কখনো। আর আরসিপির তথ্য মতে 2025 সালের 12 মার্চ থেকে ট্রাম্প তার অনুমোদন রেটিং এর তুলনায় গড় অনুমোদন রেটিং বেশি অর্জন করেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে 11 থেকে 15 মের মধ্যে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা ইউনিভার্সিটির পরিচালিত একটি জনমত জরিপে দেখা যাচ্ছে 1507 জন উত্তরদাতার মধ্যে মাত্র 30% মনে করেন যে ইরান যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প সঠিক কাজটি করেছেন। অর্থাৎ ইরান যুদ্ধকে সমর্থন করেন 1507 জন উত্তরদাতার মধ্যে 30%। অন্যদিকে 64% উত্তরদাতা মনে করেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে, যাদের মধ্যে 18 থেকে 29 বছর বয়সী উত্তরদাতাদের হার ছিল 84%। অর্থাৎ 18 থেকে 29 বছর বয়স্ক এই উত্তরদাতাদের 84% মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে গিয়ে ভুল করেছেন এবং তাদের ইরান যুদ্ধে যাওয়ার অনুমোদন ছিল, অর্থাৎ ইরান যুদ্ধে গিয়ে প্রেসিডেন্ট সঠিক কাজ করেছেন এমন মনে করেন উত্তরদাতাদের মধ্যে 18 থেকে 29 বছর বয়সী মাত্র 6%। গত 28 ফেব্রুয়ারি ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার অনুমোদন দেওয়ার পর থেকে তার জনসমর্থন ও বিরোধিতার গড় হার বিপরীত মুখে ধারায় পরিবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই সংঘাত শুরু করার ঠিক আগের দিন ট্রাম্পের প্রতি বিরোধিতার গড় হার ছিল 55.3% এবং সমর্থনের গড় হার ছিল 43.1%। সেটি ইতিমধ্যে হ্রাস পেয়েছে এবং এই যুদ্ধ যা ট্রাম্প প্রশাসন তেহরানের সাথে আলোচনার মাধ্যমে সমাপ্ত করার চেষ্টা চালাচ্ছে, তারপরে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। এর মূল কারণ হলো হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে জাহাজ চলাচলের উপর ইরানি সেনাবাহিনীর আরোপিত নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য মতে এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে 2024 সালে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়েছিল এই হরমুজ প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের স্যাংচুয়ারি সিটিগুলোর উপর সতর্ক করে দিয়েছেন তাদের বিমানবন্দরে ইমিগ্রেশন ও কাস্টম প্রসেসিং বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই মর্মে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আজকে রয়টার্স পরিবেশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মুলিন জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন এমন সব স্যাংচুয়ারি সিটি বা আশ্রয়দানকারী শহরের
প্রধান মার্কিন বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক যাত্রী ও পণ্য পরিবহনের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব সিটি এই অভিবাসন বিরোধী কঠোর অভিযানের ক্ষেত্রে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, এই পদক্ষেপটি কার্যত ডেমোক্রেটের শাসিত স্টেটগুলোর প্রধান বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক বিমান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম অচল করে দিতে পারে। তার মধ্যে আমাদের জেএফকে, লস অ্যাঞ্জেলিস, লাগোডিয়া, নিউ ইয়র্ক, তারপরে শিকাগো, ওহার, সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি মূলত ডেমোক্রেটিক শাসিত স্টেটগুলোতেই রয়েছে। এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আজকে যে সতর্কবার্তা উচ্চারণ করেছে, যে হুমকি তিনি দিয়েছেন, তাতে মনে হচ্ছে এই সমস্ত বিমানবন্দর দিয়ে সব ধরনের কাস্টমস প্রসেসিং এবং ইমিগ্রেশন প্রসেসিং সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এই হুমকি তিনি দিয়েছেন। তবে এর মাধ্যমে এমন এক সময় যখন আগামী মাসে এই সতর্কবার্তা এলো, আগামী মাসে ফিফা বিশ্বকাপ শুরু উপলক্ষে লক্ষ লক্ষ বিদেশি পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার গতকাল প্রকাশিত ফক্স নিউজ চ্যানেলের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন আরো জানান, তিনি হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে এই বিষয়ে অগ্রসর হওয়া যাবে কিনা সে সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি শুধু হুমকি দিয়ে গেলেন, আমরা বর্তমানে যদিও এখনো এর বাস্তবায়ন শুরু করিনি, তবে আমরা বর্তমান পরিকল্পনা প্রণয়ন করছি। মুলিন আরো জানিয়েছেন ফক্স নিউজকে, আমাদের উচিত হবে না আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে তাদের শহরগুলিতে প্রবেশ বা প্রসেস করার অনুমতি দেওয়া, অর্থাৎ স্যাংচুয়ারি সিটিগুলিতে। তিনি আরো যোগ করেন, এই কথা বলার সময় তিনি স্যাংচুয়ারি সিটি বা আশ্রয়দানকারী শহরগুলির প্রসঙ্গে টানেন এবং অভিযোগ করেন ওইসব সিটিতে স্থানীয় উগ্র বামপন্থী ডেমোক্রেটরা আমাদের কাজ করতে এবং ফেডারেল আইন প্রয়োগ করতে বাধা দিচ্ছে। এটিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান আজকে জানিয়েছেন ফক্স নিউজকে। নিউ ইয়র্কের হোটেল কর্মচারীদের জন্য একটি সুখবর রয়েছে আজকে। মোটা অঙ্কের বেতন বৃদ্ধি পাচ্ছেন নিউ ইয়র্কের হোটেল কর্মীরা, আর এর খরচ কমতে হচ্ছে অতিথিদের যারা হোটেলে অবস্থান করবেন। ধারণা করা হচ্ছে শ্রমিক ইউনিয়নের সঙ্গে চুক্তির ফলে যুক্তরাষ্ট্র জুড়ে রিসোর্ট বহির্ভূত, অর্থাৎ যে সমস্ত হোটেলগুলো রিসোর্টের অন্তর্ভুক্ত নয়, সেই হোটেলগুলোর কক্ষের ভাড়ার হার, যা নিউ ইয়র্ক সিটিতেই বর্তমানে সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ, তা আরো বৃদ্ধি পাবে। নতুন এই চুক্তির ফলে, অর্থাৎ শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তির ফলে, হোটেল মালিকরা আগামী মাসে ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক প্রাক্কালে ইউনিয়নভুক্ত কর্মীদের ডাকা একটি কঠোর ধর্মঘট এড়াতে সক্ষম হয়েছে। এই চুক্তির আওতায় অধিকাংশ হোটেল কর্মীর ঘন্টা প্রতি মজুরি আগামী 8 বছরে প্রায় 50% বৃদ্ধি পাবে। 8 বছরে 50% বৃদ্ধি পাবে এখন যা বেতন তারা পাচ্ছেন। এর ফলে 2032 সালের মধ্যে হাউসকিপার বা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে যারা কাজ করেন তাদের বার্ষিক আয় 6 অঙ্কের ঘরে পৌঁছাবে, অর্থাৎ 6 ফিগার ইনকাম হয়ে যাবে হাউসকিপারদের আগামী 8 বছরের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে যারা হোটেলে কাজ করেন। হোটেল অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক সিটির তথ্য মতে এই বাবদ শ্রম বাবদ, অর্থাৎ লেবার বাবদ ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য ক্রমবর্ধমান খরচের কারণে হোটেল সম্পত্তি, অর্থাৎ হোটেল প্রপার্টি পরিচালনা ব্যয় 15% বেড়ে যাবে। এর ফলে 15% বাড়বে। তবে রুমের রেট কত পার্সেন্ট বাড়ানো হবে এটি অবশ্য তারা জানাননি। তবে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কোস্টারের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতেই বর্তমানে দেশের মধ্যে রিসোর্ট বহির্ভূত বাজারগুলোর মধ্যে হোটেলের কক্ষ ভাড়া সবচেয়ে বেশি। নিউ ইয়র্ক সিটিতে, একটু আগে আমি বলেছি, গত বছর এখানে হোটেলের দৈনিক গড় ভাড়া ছিল, নিউ ইয়র্ক সিটিতে হোটেলের গড় ভাড়া $334 ছিল গত বছর, এবং এই বছর আরো সেটি বৃদ্ধি পাবে কয়েক শতাংশ। এখন নিশ্চিতভাবে এই ভাড়ার হার বৃদ্ধি পাবে। হোটেল মালিকরা এমনটাই ধারণা করছেন যে শহরে আগত দর্শনার্থীরা এই বর্ধিত খরচ বহন করতে প্রস্তুত থাকবেন, বিশেষ করে এমন এক সময় যখন অধিকাংশ আমেরিকান এবং বিদেশি পর্যটক জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই আর্থিক চাপের মুখে রয়েছেন। একটি প্রস্তাবিত বিল অনুযায়ী নিউ ইয়র্ক স্টেটে যে অস্ত্রায়ন বিল, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে $1.8 বিলিয়ন
তহবিল করছেন তার সমর্থকদের মধ্যে বিতরণ করার জন্য নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা হিসাবে যারা সেই তহবিলের অংশ নেবেন তাদের উপর 100% কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এবং নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একাংশের প্রতিনিধিত্বকারী অ্যাসেম্বলিম্যান অ্যালেক্স ফোর্স টুইটার, যেটি এক্স নামে পরিচিত বর্তমানে, পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নয় 6 জানুয়ারির দাঙ্গাবাজদের এবং ট্রাম্পের অন্যান্য মিত্রদের পুরস্কৃত করার জন্য। তবে তিনি বলেছেন তার প্রস্তাবিত বিল, যেটি স্টেটে উত্থাপন করা হবে এবং সিনেটেও একটি ভার্সন উত্থাপন করা হবে, তার মাধ্যমে যারা এই তহবিল এর অংশ হবেন অর্থাৎ তহবিল থেকে অর্থ পাবেন তারা সেটি অনৈতিক এবং তারা যাতে সেই সুবিধা ভোগ করতে না পারেন সেই জন্য শতভাগ ট্যাক্স তাদের উপর আরোপ করা হবে। অর্থাৎ যেই টাকা আয় করবেন সেটি তাদের ট্যাক্সের মাধ্যমেই প্রদান করতে হবে। এই ধরনের একটি বিল নিউ ইয়র্ক স্টেটে অ্যাসেম্বলিতে উঠানোর উদ্যোগ নিয়েছেন সেই অ্যাসেম্বলিম্যান। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি শেষ করার আগে, সেটি হচ্ছে যে আর তিনি বলেছেন যে নিউ ইয়র্কের মাটিতে আমেরিকান গণতন্ত্রের উপর হামলার পুরস্কার হিসেবে যে অর্থ গ্রহণ করা হবে তার পুরোটাই হবে করযোগ্য, এটি তিনি ঘোষণা করেছেন। এবং এটি যদি পাশ হয় তাহলে এটি কার্যকর হবে। অর্থাৎ নিউ ইয়র্কের বাসিন্দারা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই প্রস্তাবিত আইআরএস কর্তৃক প্রদত্ত ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিক্রেট কর্তৃক অনুমোদিত 1.8 বিলিয়ন তহবিলের ডলার থেকে যারা কোনো অংশ পাবে তাদের সেটি শতভাগই কর প্রদান করতে হবে। অর্থাৎ কার্যত তারা কোনো অর্থই পাবেন না, যা পাবেন তা কর হিসেবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক স্টেটকে প্রদান করতে হবে। শেষ করছি, নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি নিশ্চিত করেছেন যে তিনি আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ইসরায়েল প্যারেডে অংশ নেবেন না। এর মধ্যে দিয়ে তিনি 1964 সালের পর থেকে নিউ ইয়র্ক সিটির প্রথম মেয়র হিসাবে এই গত 6 দশকে এই প্রথম সিটির কোনো মেয়র কর্তৃক ইসরায়েল প্যারেড অংশগ্রহণ না করার নজির স্থাপন করেছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো আপনি দেখেছেন যে তার বাসার সামনে বিক্ষোভ হয়েছে গতকালকে, তার পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ, প্রায় 1000 লোক সমবেত হয়েছিল ইসরায়েল প্যারেডে অংশ না নেওয়ার কারণে, এবং তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি শুনতে পাচ্ছেন আরিফ? যে আপনার কাছে একটু জেনে নেই সংক্ষেপে যে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে, সো একটু বলে দিবেন ব্রিফলি কি কি হলো, তারপরে আমরা ইব্রাহিম চৌধুরী খোকনের সাথে আলাপ করব। আপনি জানেন যে মেয়র জোহরান মামদানি আজকে ব্রঙ্কসের বাংলা বাজারে নামাজ পড়েছেন, রাইট? জি জি, আমরা বেশ কয়েকটি স্থানে আমি নিজে কভারেজ করেছি এবং যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জোহরান মামদানি যেখানে অংশগ্রহণ করেছেন সেখানে একটা আগে থেকে একটা আলাদা আবহ ছিল, এবং আবহটা ঠিক এমন যে মেয়র আমাদের সাথে নামাজ পড়বে এবং নামাজের পর তার সাথে যে কুশল বিনিময় হবে সেদিকেই বাংলাদেশি সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা মুসলিম তারা অপেক্ষা করছিল। এবং আমরা দেখেছি যে জামাতের পর মেয়র মামদানি সবার সাথে কুশল বিনিময় করেছেন, ভালো মন্দ গল্প করেছেন ঈদের দিন, এবং কারো কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে কথাও বলেছেন। এছাড়াও আমি জামাইকাতে সবচেয়ে বড় যে সমবেত হয়, বা আমি নিজেও সেখানে ছিলাম, সত্যিকার অর্থে যে আবহাওয়াটা ছিল যে সবার ভিতরে এক ধরনের ভীতি ছিল যে বৃষ্টি হয় কিনা, আবহাওয়াটা কেমন থাকে। তো সবাই এক ধরনের খোশ মেজাজে সবাই তার পরিবার নিয়ে, একদিকে নারীদের জন্য ব্যবস্থা ছিল, একদিকে পুরুষদের জন্য ব্যবস্থা ছিল। আমি দেখেছি যে মৃদু রোদ এবং আকাশ এবং প্রকৃতি সবকিছু মিলে একটা সুন্দর আবহাওয়া ছিল এবং সবার বেশ উৎফুল্ল ছিল, কারণ প্রকৃতির এই আবহাওয়াটাকে সবাই অন্যরকম ভাবে গ্রহণ করেছে। সবার ভিতরে একটাই কথা ছিল যে তীক্ষ্ণ প্রহর, মানে তীক্ষ্ণ প্রখরতা থাকলে রোদের কিংবা তীব্র ঠান্ডা থাকলে হয়তো আনন্দটা কিছুটা হলো ফিকে হতো। তো সবাই এসেছে এবং সবাই ঈদ উদযাপন এবং একত্রিত হওয়ার মধ্যে যে আনন্দ, অর্থাৎ ধর্মীয় আবহবোধের পাশাপাশি ধর্মীয় অনুভূতি বোধের পাশাপাশি সবাই একত্রিত হয়েছে। এবং পাশে পার্ক ছিল শিশুদের খেলার জন্য, আমরা দেখেছি সে পার্কে প্রচুর বাচ্চারা মানে নামাজের পর সেখানে খেলাধুলা করেছে। আর এনওয়াইপিডির যে ব্যবস্থাপনা, এটা না বললেই নয়। আমরা দেখেছি যে এনওয়াইপিডি বিশেষ করে বাংলা ভাষাভাষী কিংবা এশিয়ান ভাষাভাষী যে মানুষগুলো মুসলিম আছে তাদেরকে আমি বেশ কয়েকজন এনওয়াইপিডি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা টাইম টেলিভিশনের সাথে কথা বলেছে। আমরা তাদের মধ্যে যেটা দেখেছি যে তারা স্পেশালি টেক কেয়ার করেছিল।
এ পর্যন্তই। So, যাক, আরো হয়েছে যেগুলো বাইরে, যেমন ধরেন অস্ট্রেলিয়াতে শাহজালাল কি বলে আলামিন জামে মসজিদ, আপনার এলবার মসজিদ, শাহজালাল জামে মসজিদ, আল এখলাস জামে মসজিদ, এগুলো হয়েছে। বাইতুল মামুন মসজিদ হয়েছে ওজন পার্কে, আলামান মসজিদ হয়েছে, চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে আপনার বাইতুল জান্না এবং বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রঙ্কসে বাংলা বাজার এবং পার্কচেস্টার জামে মসজিদ, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, যাই আপনার কাছে। আপনি তো ওয়ার্ল্ড কাপ খেলার আপনি অন্যতম একজন স্বেচ্ছাসেবক এবং ইটস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট আপনার জন্য। বাট আজকে ওয়ার্ল্ড কাপের বা ফিফার যে টিকিট বিক্রির ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার বিষয়ে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি ইনভেস্টিগেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এক্স্যাক্টলি কি হয়েছে, কেন ইনভেস্টিগেশন? জি, অনেক ধন্যবাদ আবুতার। আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ সারা বিশ্বের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব এবং জানি ফিফার মতো অর্গানাইজেশন সারা বিশ্বব্যাপী সমস্ত বাণিজ্য গোষ্ঠী এর পিছনে, এদের বিলিয়ন মিলিয়ন টাকা, এবং তারা বিভিন্ন ভাবে মানে স্পন্সরদের কাছ থেকে টিকিট বিক্রি, এবং আপনারা জানেন যে টিকিট একটা সোনার হরিণের মতো মানুষ চাপ দিয়ে পড়েছে, এবং এই টিকিট বিক্রি নিয়ে সাধারণত একটা স্বচ্ছতা সবাই আশা করে। যারা টিকিট গ্রহণ করেন, যারা টিকিট নিয়ে খেলা দেখবেন, অভিযোগ উঠেছে যে নিউ ইয়র্ক, নিউ জার্সি আমাদের যে পাশের স্টেডিয়াম মেটলাইফ স্টেডিয়ামের সেখানে কিছু টিকিট বিক্রি করতে অনিয়ম হয়েছে। সেই অনিয়মটা কি, যে দর্শকদের যে জায়গায় যে প্রাইসে আপনি কত কাছে থেকে খেলা দেখতে পারতেছেন স্টেডিয়ামে, সিটের বিন্যাস অনুযায়ী সেই টিকিটটা বিক্রি হয়ে থাকে। এখন অনেকেই অভিযোগ করেছেন যে আমি এই বিন্যাসের টিকিট কিনে এখন আমার চেয়ে কম দামে যারা কিনেছে তাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ যখন পাওয়া যায় শুনে সারা পৃথিবী ব্যাপী লোকজন, ক্রেতা এই ফিফার সাথে লড়তে পারে না। কিন্তু আমেরিকা যখন ব্যবসা করতে আসবেন, প্রত্যেকটা স্টেটের আলাদা আইন আছে। এই আইন, আপনি কোনো ভোক্তাকে প্রতারণা করতেছেন কিনা, আপনি মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করতেছেন কিনা, আপনি কি কারোর প্রতি ডিসক্রিমিনেশন করতেছেন কিনা কোনো ক্রেতা হিসেবে, এইসব দেখার সুযোগ আমাদের স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী বা স্থানীয় কর্তৃপক্ষের রয়েছে। সেই ক্ষেত্রে নাগরিকের সুনির্দিষ্ট একটা অভিযোগের প্রেক্ষিতে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা, এটা পরে কি হবে আমরা এখন জানি না, তারা সফিনা করেছেন। মানে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপকে বলেছেন যে আপনারা এগুলার মানে জবাব আমাদের কাছে দেন। এই জবাব পাওয়ার পর যদি কোনো কার্যকরী কোনো অনিয়ম পাওয়া যায়, ইয়েস, স্টেট অ্যাটর্নি এবং নিউ ইয়র্ক, নিউ জার্সি তারা ব্যবস্থা নিতে পারে। তবু এখনো এটা তদন্তের প্রাথমিক পর্যায়ে। তো আমরা এটা মনে করি আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক, এখানে আইন মেনেই ফিফা হোক আর যে হোক, পৃথিবীর বড় শক্তিধর সংগঠন হোক, এখানে আমাদের ক্রেতাদের, আমাদের সাধারণ মানুষের প্রতি ফেয়ার আচরণ করতে হবে। ক্রেতাদের অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের রাজ্য আইন, প্রতিটা স্টেট আইন, ফেডারেল আইন কার্যকর রয়েছে, এবং এইসব ক্ষেত্রে নিউ ইয়র্ক, নিউ জার্সি খুবই সচেতন। তো আমরা মনে করবো, আমরা দেখি কি বাইরে এখন পর্যন্ত একটা সফিনা বা তদন্তের প্রাথমিক পর্যায়ে আসতে, এবং এইসবের মাধ্যমে আবার দর কষাকষি হতে পারে। এটা ফিফাকে একটি চাপে ফেলিয়ে যে তোমরা, যেমন জহরান মাহমুদানিকে 1000 টিকিট দেওয়া হয়েছে, 1000 টিকিট তো কিছুই না, এই উনি এটা লটারি করে দিতেছেন। ফিফা নিউ ইয়র্ক, নিউ জার্সির মানুষের জন্য এখানে আমাদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, নাগরিক চলাচলে বিঘ্ন করতেছে, জিনিসপত্রের দাম সবকিছুতে চাপ পড়তেছে। আপনি যে বললেন হোটেলের দাম বাড়তেছে, হ্যাঁ, কর্মচারীর বেতন পাবেন, কিন্তু এটার পরোক্ষ একটা প্রভাব আছে আমাদের যাতায়াতে নিউ ইয়র্ক, নিউ জার্সির মানুষজন। কিন্তু ফিফার পক্ষ থেকে এগুলো যে মিলিয়ন মিলিয়ন ডলার বানানো হচ্ছে, এটা হয়তো একটা নেগোসিয়েশনের জন্য একটা আইনগত চাপও সৃষ্টি হতে পারে। আমরা এটা অপেক্ষা করবো। ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশনের জন্য। এন্ড থ্যাংক ইউ এন্ড ঈদ মুবারক। ঈদ মুবারক তো মানে একটা চলমান আছে। আজকের দিনে আমরা আসেন ভালোবাসার কথা বলি। এই মানে আমরা একটু আগে শুনলাম যে মানে প্রেসিডেন্টের প্রতিদিনই এটা আপনাদের এখানে একটা আপডেট, এটা খুব ভালো যে প্রেসিডেন্টের কত মানে 0.5%, 0.2% কমতেছে। আমার একটা প্রশ্ন, তাবু তাহের সাহেব, মানে কার মানে জনপ্রিয়তা বাড়তেছে এটা যদি আপনারা বলেন। যে মানে আমেরিকায় আমরা তদন্ত করে দেখছি, বিভিন্ন জরিপে বলা হচ্ছে যে আবু তাহের সাহেবের জনপ্রিয়তা বাড়তেছে। এই ধরনের একটা পজিটিভ জিনিস যদি আমরা পাই ভালো হয়। আর কিন্তু প্রতিদিনই একটা শাসকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকবে, একটা অজনপ্রিয় যুদ্ধ। মানে আপনি হঠাৎ করে নসিহত শুরু করলেন, এই প্রসঙ্গে তো আলোচনা এইসব শুনতে শুনতে নাগরিকদের অবিশ্বাস উঠে গেছে যে প্রতিদিনই শুনতেছি আমরা যে কোনোদিন কি এখানে বলা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
বা অন্য কারো যে জনপ্রিয়তা খুব বাড়তেছে, নাগরিকরা খুব সুবিধা মনে করতেছে, ওনার প্রতি খুব সুখবোধ করতেছে, কারো প্রতি না। এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি ডেমোক্রেট দলের কোন নেতার মানে জনপ্রিয়তা কি বাড়তেছে নাকি? না, মানুষ বিক্ষুব্ধ শাসকের উপর সবসময় হয়, মানুষের অসন্তোষ বাড়ে, এটাই স্বাভাবিক। জি, শেষ তো আপনার, রাইট? আপাতত শেষ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনাকে অবারিত কথা বলার যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাকে দেওয়া হলো। থ্যাংক ইউ, আপনাকে জি, অনেক ধন্যবাদ। এই স্বাধীনতা এই দেশ আমাকে দিয়েছে, এই দেশ আমাকে সাংবিধানিকভাবে দিয়েছে, এবং আপনার প্রতিষ্ঠান দয়া করে আমাকে ওই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, আগে যেটা বলছিলাম আপনাদেরকে যে টেক্সাসে গতকালকে যে নির্বাচন হয়েছে রিপাবলিকান আপনার প্রাইমারি, সেই প্রাইমারিতে যে বিজয়, এবং অনেকেই বলেছেন যে এটা ট্রাম্পের জন্য খুব শুভ সংবাদ, কিন্তু রিপাবলিকানদের এই যে প্রাইমারির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেট শিবিরেও আনন্দের বন্যা, এবং মনে করা হচ্ছে, অনেকেই বলছেন যারা রাজনৈতিক গুরু বা পর্যবেক্ষক, তারা বলছেন যে টেক্সাসের নির্বাচন, যে মধ্যবর্তী নির্বাচন, নভেম্বরের যে নির্বাচন, এই নির্বাচনে রিপাবলিকানদের একটা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস চলছে, আলোচনা চলছে, সমালোচনাও চলছে। সো আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আমাদের শ্রদ্ধা জনাব হাসান ফেরদৌসের সাথে, যিনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে এই পলিটিক্যাল এই বিষয়টি অ্যানালাইসিস করে থাকেন। জনাব হাসান ফেরদৌস, আপনাকে ঈদ মোবারক, শুভেচ্ছা। এবং জানতে চাচ্ছি, যেটা বললাম একটু আগে, যে টেক্সাসের যে গতকালের যে আপনার রিপাবলিকানদের যে রান অফ নির্বাচন যেটা হয়েছে, যে রেজাল্ট হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? রাইট, সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা প্রথমত টাইম আপনাকে এবং টাইম টেলিভিশন এর পরিবারকে। ঈদের তো একটা গিফট থাকে না? জি, সবাই ঈদের গিফট পায়। তো গতকাল নির্বাচনটা হচ্ছে ঈদের গিফট ডেমোক্রেটদের জন্য। কেন কথা বলছি আমি? কারণ টেক্সাসটা আমরা জানি একটা রেড স্টেট, এখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব বিপুল ব্যবধানে জিতেছেন, এবং অন্য কোনো দলের কেউ জিতবে এমন কোনো সম্ভাবনাও কার্যত নেই। আপনারাও জানেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নির্দেশে টেক্সাসের নির্বাচনী ম্যাপকে নতুন করে কাটা হয়েছে, বিশ্বাস থেকে যে সেখানে আরো 5টি অতিরিক্ত রেড বা রিপাবলিকান সিট তারা পাবেন। ঠিক এই সময়ে টেক্সাসে রিপাবলিকান দলের সিনেট পর্যায়ের প্রাইমারি নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে রিপাবলিকান দলের অত্যন্ত ঝানু, অত্যন্ত পুরনো এবং রক্ষণশীল সেনেটর জন কর্নাইন হেরে গেছেন, তার জায়গায় জিতেছেন প্যাক্সটন। এখন প্যাক্সটন কে একটু বুঝিয়ে বলি। প্যাক্সটন এই মুহূর্তে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল, কিন্তু তাকে রিপাবলিকানরা খোলামেলা ভাবে বলে একটা স্কাউন্ড্রেল। কারণটা কি? প্রথমত তার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আছে, স্টক এক্সচেঞ্জের 9-6 করার অভিযোগ আছে। তার স্ত্রী তাকে অভিযুক্ত করেছেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে অভিযোগ তুলে তাকে ডিভোর্স করার প্রস্তুতি তিনি নিচ্ছেন। এবং এর আগে দেখেছি আমরা এই রাজ্যের রিপাবলিকান সদস্যরাই তাদের প্রতিনিধি পরিষদে প্যাক্সটনের বিরুদ্ধে ইমপিচও করেছেন। সিনেটে যে তিনি খালাস পেয়ে যান বটে, খুব সামান্য ব্যবধানে খালাস পেয়ে যান, কিন্তু রিপাবলিকানরাই এই রাজ্যে প্যাক্সটনকে ইমপিচ করেছিলেন। এবং সকল জনমত জরিপে দেখা যাচ্ছে যে যদি কর্নাইনের বদলে প্যাক্সটন রিপাবলিকান দলের প্রার্থী হন, তাহলে এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির যিনি প্রার্থী তালোরিকো, তার জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই কথা আমরা কেন বলছি? দুটো কারণ। এক, জন প্যাক্সটনের এই বিপুল ব্যাগেজ, দুশ্চরিত্র, অদক্ষ, ভিন্ন নারীর সঙ্গে তার গোপন সম্পর্ক ইত্যাদি সমস্ত কারণে তার প্রতি সাধারণ নাগরিকদের গ্রহণযোগ্যতা খুব কম।
রিপাবলিকান বেজের বাইরে তার সমর্থন খুব কম। অন্যদিকে এই তালারিকো হচ্ছে এমন একজন লোক যিনি আসলে একজন প্রাক্তন ধর্মযাজক, সেমিনারি থেকে পাশ করে এসেছেন, যদিও তিনি টেক্সাসের প্রতিনিধি পরিষদের একজন সদস্য, কিন্তু মূলত তিনি একজন ধর্মযাজক, প্রোগ্রেসিভ ধর্মযাজক, খুবই উদারনৈতিক ধর্মযাজক, এবং বলতে পারেন যে অনেক প্রশ্নে, বিশেষ করে ফ্যামিলি ভ্যালুজ প্রশ্নে তার সঙ্গে রিপাবলিকানদের বড় কোনো প্রভেদ নেই। কিন্তু রাজনৈতিক প্রশ্নে তালারিকো একজন প্রগতিশীল ডেমোক্র্যাট, এবং ভাবা হচ্ছে যে যদি তালারিকো ইতিমধ্যে জিতে গেছেন কিন্তু প্রাইমারিতে, ফলে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির ক্যান্ডিডেট, নির্বাচনের ক্যান্ডিডেট। সরাসরি যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, আমরা দেখতে পাচ্ছি 2টি বা 3টি জনমত জরিপ হয়েছে, প্রতিটিতেই দেখতে পাচ্ছি আমরা তালারিকো 1 পয়েন্ট থেকে 12 পয়েন্ট পর্যন্ত ভিন্ন ভিন্ন জনমত জরিপে এগিয়ে আছেন। ফলে তার জিতে যাওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণ। গত নির্বাচনে এই প্রাইমারিতে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সাহেব কর্নাইনকে সাপোর্ট না করে সাপোর্ট করেছেন প্যাক্সটনকে। এই কথা জেনে যে প্যাক্সটনের জেতার সম্ভাবনা অনেক কম। কেন তিনি করেছেন? তার একটা কারণ, জন কর্নাইন তাকে ইমপিচ করার পক্ষে ভোট দিয়েছিল, না তাকে অযোগ্য বলে ঘোষণা, ইমপিচ ভোট দেয়নি সে, কিন্তু তাকে অযোগ্য বলে ঘোষণা করেছিল, নির্বাচনের তার যোগ্যতা নেই বলে ঘোষণা করেছিল, এবং সে কারণে ট্রাম্প তাকে কখনোই ক্ষমা করেনি। যদিও জন কর্নাইন আগাগোড়াই ট্রাম্পের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক সিদ্ধান্তর পাশে থেকেছেন, তাকে সঙ্গ দিয়েছেন, কিন্তু ট্রাম্প তাকে 2019 সালে প্যাক্সটনের জন কর্নাইনের সে মন্তব্য ভোলেননি। ফলে তিনি কর্নাইনকে এন্ডোর্স না করে এন্ডোর্স করেছেন প্যাক্সটনকে। আমরা এও জানি যে টেক্সাসের যে ক্যারেক্টার, ডেমোগ্রাফিক ক্যারেক্টার, তা কিন্তু খুব ফ্লিটিং, পরিবর্তন হচ্ছে। রিপাবলিকানরা যে অঙ্ক কষে ম্যাপটা নতুন করে কেটেছিল তা ছিল এরকম যে বিপুল পরিমাণ হিসপ্যানিক ভোটাররা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছে। আপনারা জানেন হিসপ্যানিকরা কিন্তু বেসিক্যালি কনজারভেটিভ, বিশেষ করে ফ্যামিলি ইস্যুস তারা খুব কনজারভেটিভ। ফলে তারা গত নির্বাচনে ট্রাম্পকে প্রায় 20% ভোটে, কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি ব্যবধানে ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এই অঙ্কটা মাথায় রেখে কিন্তু রিপাবলিকানরা ভাবছে যে তারা একদিকে এই নতুন করে ভোটের ম্যাপ এঁকেছে, 5টি সিট তারা পাবে বলে, এবং জন প্যাক্সটনের মতো লোককেও তারা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ট্রাম্প সাহেবের এন্ডোর্সমেন্ট পেয়ে। কিন্তু ভুলে যাচ্ছে যে ইতিমধ্যে হিসপ্যানিকদের সমর্থন কিন্তু বহুলাংশে কমে এসছে। তার মূল কারণ কিন্তু এক হচ্ছে ইকোনমি, আর 2 হচ্ছে ইমিগ্রেশন। আমরা জানি কি ইমিগ্রেশনের কারণে হিসপ্যানিকরা প্রধান টার্গেটে পরিণত হয়েছে, এবং সাধারণ হিসপ্যানিক নাগরিকেরা ট্রাম্প সাহেবের এই ক্যাম্পেইনটাকে পছন্দ করছেন না। ফলে ইটস কোয়াইট লাইকলি, যদি অবস্থা ড্রামাটিক পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে তালারিকোর জিতে যাওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণ রয়েছে। আর একটা কথা বলি আমি, এই যে গেল প্রাইমারি, এই প্রাইমারিতে প্যাক্সটনের পক্ষে প্রায় $100 মিলিয়ন খরচ করেছে রিপাবলিকানরা। $100 মিলিয়ন, আনপ্রেসিডেন্টেড অ্যামাউন্ট। এবং তাকে জিতে আনতে হলে সাধারণ নির্বাচনে, মধ্যবর্তী নভেম্বরের নির্বাচনে তাকে জিতে আনতে হলে এই 100 মিলিয়নের মতো বা তার চেয়ে বেশি টাকা খরচ করতে হবে, এবং তার ফলে রিপাবলিকানদের যে ফান্ড আছে সেই ফান্ডে টান পড়বে। ডেমোক্রেটরা মনে করছে দ্যাটস নট ব্যাড, খুব মন্দ নয় তো, টাকাও গেল, জনপ্রিয়তা নেই, ফলে হয়তো আমরা জিততে পারবো। মাথায় রাখবেন যে মাত্র 3টি প্রার্থী সিট দরকার ডেমোক্রেটদের, এবং ভাবা হচ্ছে যে সাউথ ক্যারোলাইনা, টেক্সাস এবং আলাস্কা, এই তিনটি আসনে ডেমোক্র্যাটরা রিপাবলিকান সিটিং সিনেটরদের সরিয়ে হয়তো তারা নির্বাচনে জিতে আসতে পারে, এবং সেক্ষেত্রে শুধু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নয়, সিনেটেও কিন্তু ক্ষমতার হাত বদল হতে পারে। সে কারণেই বলছি আমরা যে এই নির্বাচনটা জন কর্নাইনের পরাজয় এবং প্যাক্সটনের বিজয় রিপাবলিকান দলের জন্য একটা অশনি সংকেত। আপনি দেখেছেন যে ডেমোক্রেটিক প্রাইমারিতে আল গ্রিন, যিনি ট্রাম্পের খুব কট্টর মানে ছিলেন, অ্যান্টাই ট্রাম্প, এবং তার খুব সমালোচক ছিলেন, তিনি হেরে গেছেন, এবং সেখানে নতুন একজন ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে। এটাকে কিভাবে দেখছেন আপনি? তাহের, আমার মনে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটা প্রজন্মগত পরিবর্তন আসছে নেতৃত্বের।
যারা দীর্ঘকাল ক্ষমতায় আছেন, নতুন প্রজন্মের ভোটাররা তাদেরকে আর পছন্দ করছেন না। মাথায় রাখবেন যে প্রাইমারি ভোটার কারা? প্রাইমারি ভোটার দলের একদম কমিটেড ভোটার্সরা, এবং এদের একটা বড় অংশ প্রোগ্রেসিভস। কেমন? আমার আমার ধারণা যে আল গ্রিন খুব অ্যাগ্রেসিভ। আপনারা জানেন আল গ্রিন গতবারের প্রেসিডেন্ট ট্রাম্পের যেই জানুয়ারি মাসে যে ভাষণ ছিল স্টেট অফ দি ইউনিয়ন, তাতে আল গ্রিন চেঁচিয়ে কথা বলেছেন এবং তাকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। একটা এক্সট্রিমিস্ট অবস্থান তিনি গ্রহণ করেছেন। একটা এক্সট্রিমিস্ট অবস্থান গ্রহণ করে টেক্সাসের মতো রাজ্যে জেতা খুব সহজ নয়। এবং সেক্ষেত্রে একজন মধ্যপন্থী ডেমোক্র্যাট যদি, কিন্তু প্রগ্রেসিভ, বেসিক্যালি প্রগ্রেসিভ কিন্তু পলিটিক্যালি মধ্যপন্থী একজন যদি উঠে আসে, সেক্ষেত্রে তার জেতা কিন্তু অনেক সহজ হবে। আমার ধারণা যে প্রজন্মগত পরিবর্তন ঘটছে দলের মধ্যে, সে কারণে আল গ্রিন সরে যেতে হচ্ছে, নতুন লোককে উঠে আসতে হচ্ছে। শেষ একটি বিষয় জানতে চাই যে ট্রাম্পের যে, আপনি জানেন যে গতকালকে ট্রাম্প প্রশাসন সাউথ আফ্রিকা থেকে 10,000 শরণার্থী নিয়ে আসার উদ্যোগ নিয়েছে এবং সবাই শ্বেতাঙ্গ। এই বিষয়ে অনেক সমালোচনা হচ্ছে, বর্ণ বৈষম্য, আপনার ইমিগ্রেশনকে অন্যদিকে নিয়ে যাওয়া, এই ধরনের কথা হচ্ছে। আপনার কি মনে হয়? তাহের, এই প্রজেক্টের লক্ষ্য কে? আপনি, আমি নই। এই প্রজেক্টের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতকায়রা, যারা ট্রাম্পের অনুগত সমর্থক। এই একটু আগে বললাম হিসপ্যানিকরা নয়, তিনি হিসপ্যানিকদের বের করে দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। তিনি সবাই আমরা যারা শিটহোল কান্ট্রি থেকে এসেছি তাদেরকে বের করে দেওয়ার জন্য তিনি তৈরি। তিনি কাদের চান? যাদের চোখ নীল, যাদের চুল বাদামি, যাদের গায়ের রং সাদা, তাদেরকে তিনি আনতে চান। তিনি কি বলেছেন? দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা জেনোসাইডের শিকার। তিনি গাজার কথা মনে রাখেন না, তিনি মনে রাখছেন কার কথা? দক্ষিণ আফ্রিকার কথা, যেখানে শ্বেতকায়রা এখনো সবচেয়ে অধিক সম্পত্তির মালিক। জমির হিসাবে শ্বেতকায়রা এখনো ব্যক্তিগত মালিকানাধীন সবচেয়ে বেশি জমি তাদের নিয়ন্ত্রণে আছে। তো দক্ষিণ আফ্রিকা সরকার চেষ্টা করছে যে এই ইমব্যালেন্সটা দূর করতে, এবং তাদের হাত থেকে জমি রাষ্ট্রীয়করণ করার চেষ্টা করছে, যেটাকে ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন জেনোসাইড। সো দিস ইজ জেনোসাইড। লাস্ট একটু জেনে নিই আপনার কাছে, ইরান এবং ইয়েমেনকে আজকে তিনি হুমকি দিয়েছেন, বলছেন যে ইয়েমেনকে মাটির সাথে মিশিয়ে দিবেন যদি তারা হরমুজ প্রণালীর বিষয়ে ইরানের সাথে থাকে। সো কি হচ্ছে মনে হয় আপনার? ইয়েমেন নয়, ওমানকে। কেমন? ওমানকে তিনি বলেছেন, কারণটা হচ্ছে এই যে ওমান এবং ইরান তারা যৌথভাবে কিন্তু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। তাদের দুপাশে দুদিন ধার দিয়ে চলে গেছে হরমুজ প্রণালী, এবং ইরান ইতিমধ্যেই কিন্তু একটি চার্টার তৈরি করেছে, ড্রাফট তৈরি করেছে, যাতে বলা হচ্ছে যে ইরান এবং ওমান যৌথভাবে এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প সাহেব বলেছেন যে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা যাবে না, কে মুক্ত রাখতে হবে, এখানে কোনো টোল দেওয়া যাবে না, এবং আমি যা বলবো এখানে তাই হবে। কিন্তু ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন মেরুকরণ ঘটছে। আপনি লক্ষ্য করেছেন ট্রাম্প সাহেব কি বলেছেন? ট্রাম্প সাহেব নির্দেশ দিয়েছেন শুধুমাত্র যে চুক্তি মানতে হবে তাই নয়, তিনি এই অঞ্চলের উপসাগরের দেশগুলি, আরব দেশগুলিকে বলেছেন তোমাদের সবাইকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করতে হবে, অ্যাব্রাহাম অ্যাকর্ডস মেনে নিতে হবে। তিনি পাকিস্তানকে ধমক দিয়েছেন, তিনি সৌদি আরবকে ধমক দিয়েছেন, ওমানকে বলেছেন, প্রত্যেককে বলেছেন যে আসো এই আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে যুক্ত হও। কারণটা কি ইন্টারেস্টিং, মাথাটা মনে রাখতে হবে যে চুক্তি হতে যাচ্ছে, এই চুক্তিতে রিপাবলিকান কট্টরপন্থীরা মোটেই খুশি নয়। তারা মনে করছে যে ইরানকে ধ্বংস করার সুযোগ আমরা পেয়েছিলাম, ইসরায়েল খুশি নয়। সেখানে আমরা ইরানের শর্তে কম বেশি মেনে নিয়ে চুক্তি করতে যাচ্ছি। তো তাদের এই ক্রোধের মুখে পড়ে ট্রাম্প সাহেব একটা গাজর তাদেরকে দিচ্ছেন। গাজরটা কি? যে আমি শান্তি করছি একদিকে, অন্যদিকে আরব দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য করছি। উনি বলছেন ম্যান্ডেটরি। জি, ইতিমধ্যে পাকিস্তান বলে দিচ্ছে কি কোনো অবস্থাতে আমাদের জাতীয় নীতির বিরুদ্ধে যাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ। সৌদি আরব কি বলেছে? যতক্ষণ না প্যালেস্টাইন প্রশ্ন সমাধান হচ্ছে আমরা কিন্তু চুক্তি করব না, আমরা সম্পর্ক স্বাভাবিক করবো না। ফলে ট্রাম্প সাহেবের এই হুমকিটা একদম ফাঁকা বলি ছাড়া আর কিছু না। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক। থ্যাংক ইউ।
দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ এবং সবাইকে আবারও ঈদ মোবারক।